প্রায় 2 মাস ধরে চলা দেশের লোকসভা নির্বাচন শেষ হয়েছে। এখন সবাই অধীর আগ্রহে প্রতীক্ষা করে আছেন 4 তারিখে নির্বাচনের ফল বেরোবে, সেই দিকে তাকিয়ে। আমাদের দেশে এই মুহূর্তে যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সেটা হচ্ছে এক্সিট পোল। ভারতীয় গণতন্ত্রে সাধারণ নির্বাচন অথবা বিধানসভা নির্বাচনের পর একেবারে ফাইনাল রেজাল্ট বেরোনোর আগে যে দিনটা সবচেয়ে বেশি মানুষের নজর থাকে সেটা হচ্ছে যেদিন ভোটটা শেষ হচ্ছে, ভোট শেষ হয়ে যাবার পরে এক্সিট পোলের দিকে। এই মুহূর্তে ভারতবর্ষে এক্সিট পোল নিয়ে যে আলোচনা চলছে তাতে যদি জনপ্রিয়তার নিরিখে বিচার করা হয় তাহলে দেখা যাবে যে একদম মধ্য গগনে থাকা অমিতাভ বচ্চনের জনপ্রিয়তাও তার কাছে ম্লান হয়ে যাবে। কিন্তু আমরা এক্সিট পোলের যা দেখানো হয় তা নিয়ে যতটা মাতামাতি করি, আলোচনা করি, আমরা কি কেউ ভেবে দেখেছি এই এক্সিট পোল কি, কিভাবে হয়, এর মেথডটা কি? আমরা প্রায় বেশিরভাগ মানুষ তা নিয়ে ভাবিই না। এক্সিট পোলটা কিভাবে হয়? যখন মানুষ ভোট দিয়ে বেরোচ্ছেন বুথ থেকে, তখন তাদের ইন্টারভিউ করে যে ডেটাগুলো পাওয়া যায় সেই ডেটাগুলো অ্যানালিসিস করে যে সমস্ত সংস্থা এক্সিট পোল করেন তারা একটা সিদ্ধান্তে উপনীত হন। সেই সিদ্ধান্তটা কি না, কার কোন দলের কতটা ভোট শেয়ার, কোন প্রার্থী জেতার কতটা সম্ভাবনা, কোন দলের ভাড়ারে কত শতাংশ আসন এলো, এই সমস্তগুলো সম্পর্কে একটা আগাম পূর্বাভাস। একবারও কি আমরা ভেবে দেখেছি যে এই আগাম পূর্বাভাস দিতে গেলে ভারতের মতো বৈচিত্র্যপূর্ণ দেশে কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ? ওই যে বললাম যে যারা ভোট দিয়ে বেরোচ্ছেন তাদের ইন্টারভিউ করা হয়। এই ইন্টারভিউটা একেবারে স্পটে দাঁড়িয়ে করা যায় অথবা ফোনের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের মতামত নেওয়া যায়। এই যে মতামত নেওয়ার ক্ষেত্রে যে সংস্থাগুলি এক্সিট পোল করে তারা একটা নির্দিষ্ট প্রশ্নমালা তৈরি করে। সেই প্রশ্নমালার ভিত্তিতে উত্তরগুলো চাওয়া হয়, তারপরে সেগুলোর অ্যানালিসিস চলে। একবারও ভেবে দেখা উচিত যেটা, সেটা হচ্ছে যে ভারতবর্ষের বৈচিত্র্য এতটা বেশি, এখানে মানুষে মানুষে শিক্ষার মাপ তাতে তারতম্য রয়েছে, আর্থিক দিক থেকে তারতম্য রয়েছে, ধর্মের দিক থেকে অনেক পার্থক্য রয়েছে, ফারাক রয়েছে, ভাষাগত দিক থেকে পার্থক্য রয়েছে, তারপরে রয়েছে ভৌগোলিক অবস্থান, সেই সম্পর্কেও নানান জায়গার নানান রকমের বৈচিত্র্য এবং বৈশিষ্ট্য। এই সমস্তগুলো মাথায় রেখেই এক্সিট পোল করা হয়। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে এই যে এক্সিট পোল, এটা কতটা সঠিক? তার কারণ হলো অতীতে কেন সাম্প্রতিক সময়ে যদি আমাদের পশ্চিমবঙ্গ দেখি, 2021 সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল তাতে যদি এক্সিট পোলগুলো যারা করেছিলেন তারা দেখেন তাহলে দেখতে পাবেন যে প্রায় কোনোটাই মেলেনি। এরকম অতীতে বহু নির্বাচনের উদাহরণ রয়েছে
যেমন আমি বলতে পারি 2015 সালে বিহারের বিধানসভা নির্বাচন, 2014 সালে নরেন্দ্র মোদীর সরকার এসেছে, একেবারে সারা ভারতবর্ষ হৈ হৈ করে নির্বাচন হয়েছে, তারপরে দাপটের সঙ্গে গদিতে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু 2015 সালে বিধানসভা নির্বাচনে বিহারে এনডিএর ভরাডুবি হয়েছিল। সেই সময় প্রণয় রায়, তার সম্পর্কে নিশ্চয়ই মানুষকে কিছু বলে দিতে হবে না, এনডিটিভি যে এক্সিট পোল করেছিল, যেদিন চূড়ান্ত ফল বেরোচ্ছে সেই দিন একটু বেলা গড়াতেই বোঝা গেল যে এনডিটিভির এক্সিট পোলে যা যা পূর্বাভাস দেওয়া হয়েছিল তার ধারে কাজ দিয়ে যাচ্ছে না আসল ফল ঘোষণা। প্রণয় রায় নিজের ভুল স্বীকার করে নিয়েছিলেন, কারণ তিনি প্রণয় রায় টেলিভিশনের পর্দায় দাঁড়িয়ে এনডিটিভিতে তিনি ভুল স্বীকার করেছিলেন। আরেকটা ভারতবর্ষের অত্যন্ত নামি দামি সুপ্রতিষ্ঠিত নির্বাচন নিয়ে যারা গবেষণা করে থাকেন, বিভিন্ন দিক থেকে নির্বাচনী বিশ্লেষণ করে ফল তারা বহু গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশ করে থাকেন, সেটা হচ্ছে CSDS, সেন্টার ফর দ্য স্টাডি অফ ডেভেলপিং সোসাইটি, CSDS। কিন্তু এই সংস্থা 2018 সালে এবং 2023 সালে ছত্তিশগড় বিধানসভা নির্বাচন নিয়ে যে এক্সিট পোলের মাধ্যমে তাদের তথ্য জানিয়েছিলেন বা পূর্বাভাস দিয়েছিলেন তার কোনোটাই মেলেনি। আসলে এক্সিট পোল যখন হতে থাকে, তার খবর যখন আসতে থাকে, তখন সাধারণত যে মানুষ যারা যে পলিটিক্যাল পার্টিকে পছন্দ করেন বা সেই পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত আছেন, যদি এক্সিট পোলের পূর্বাভাস তার কাছাকাছি যেতে থাকে তারা সেটাকে বিশ্বাস করে নেন। কিন্তু এর মেথোডোলজি নিয়ে, এর সিস্টেমেটিক অ্যানালিসিস নিয়ে তারা মাথা ঘামান না। CSDS এর যারা অগ্রণী বিশ্লেষক, সমাজবিজ্ঞানী, তারা নিজেরাই জানাচ্ছেন যে এই যে এক্সিট পোল চালানো হয়, আমি যে তারতম্যগুলোর কথা বললাম, যে যে কারণে ভারতবর্ষে এক্সিট পোল করা অত্যন্ত কঠিন কাজ, সেগুলোই তাঁরা বলছেন। এর সঙ্গে তারা আরেকটা কথা বলছেন, স্যাম্পল সাইজ, অর্থাৎ কতজনের ওপরে এই সমীক্ষা চালানো হলো, কতজনের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হলো, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। কিন্তু আবার স্যাম্পল সাইজ, অর্থাৎ খুব বেশি সংখ্যক মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হলেই যে অ্যানালিসিস নির্ভুল হবে বা সেই ডেটা নির্ভুল ডেটার ভিত্তিতে যে অ্যানালিসিস হবে সেটা নির্ভুল হবে তা নয়। তার কারণ হচ্ছে ওই যে বললাম, কাস্ট, রিলিজিয়ন, জিওগ্রাফিক্যাল সিচুয়েশন, লোকেশন, এডুকেশনাল মান, আর্থিক মান, এই যে তারতম্যগুলো থাকে, এই সর্বস্তরের যদি প্রতিনিধিত্ব না থাকে ডেটাতে, তাহলে সেটা একপেশে হয়ে যাবে। কোনো একটা শ্রেণী বেশি বা কোনো একটা শ্রেণী কম, তাতেই কিন্তু অনেক তারতম্য হয়ে যায়। আর আমাদের দেশে এই এক্সিট পোল যেভাবে সমীক্ষা হচ্ছে, যে মেথোডোলজি, সেটা কিন্তু খুব নতুন কিছু নয়। 1952 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর প্রথম লোকসভা নির্বাচন হয়েছিল। তারপরে 1957 সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক ওপিনিয়ন, তখন স্যাম্পল সাইজ ছিল 25 থেকে 30 হাজারের মধ্যে। আজকে এই 2024 সালে এসে যতগুলো এজেন্সি এক্সিট পোল করে, তাদের স্যাম্পল সাইজ যদি এক করা যায় তাহলে সেটা কয়েক লক্ষতে গিয়ে দাঁড়াবে। কিন্তু ধারাবাহিকভাবে এক্সিট পোলে ভুল হওয়ার সম্ভাবনাটাও বেড়েছে। এর কারণ হচ্ছে, যেটা CSDS এর
সমাজবিজ্ঞানীরা বলছেন সেটা হচ্ছে যে যে ইন্টারভিউই অর্থাৎ যাকে পাঠানো হয়েছে ইন্টারভিউগুলো করতে, তিনি হয়তো সব জায়গায় পৌঁছননি বা সবার সঙ্গে কথা বলে উঠতে পারেননি, মন গড়া ফেক কতগুলো তথ্য দিয়েছেন, যেটা ঠিক ওই সময় ধরা যায়নি যে তার কোনো বাস্তব ভিত্তি নেই। এটা একটা খুব বড় সমস্যা, যে কারণে পরবর্তীকালে এই সমস্যাটা যখন বোঝা গেল, এখন অনেকগুলো মেথড মেনে চলা হয়। যেমন যিনি নিতে গেলেন ইন্টারভিউ, তাকে একদম ফিল্ড থেকে ফোন করতে বলা হয়, যার সঙ্গে কথা বলছেন তার সঙ্গে কথা বলা হয়, অথবা যার সঙ্গে কথা বলেছেন তার ফোন নাম্বার নিয়ে আসতে বলা হয়, তারপরে তাকে ফোন করা হয়। এই রকম নানা ধরনের একটা ডিফেন্সিভ মেকানিজম রাখা হয় যাতে এই ভুলগুলোকে এড়ানো যায়। আবার ওই যে বললাম দেশটা ভারতবর্ষ, আমি আবার প্রণয় রায়ের একটা প্রসঙ্গে আসি। প্রণয় রায় তাঁর দীর্ঘদিনের নির্বাচনী প্রক্রিয়া বা নির্বাচন কভার করার যে অভিজ্ঞতা, সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা, তাই নিয়ে একটা বই লিখেছেন, দ্য ভার্ডিক্ট। তাতে তিনি একটা মজার ঘটনা শুনিয়েছেন বা লিখেছেন। সেটা হচ্ছে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন, একসময় তারা কভার করতে গিয়েছিলেন। এই এক্সিট পোলের আগে সেটা ছিল ওপিনিয়ন পোল। তো একটি গ্রামে গেছেন মথুরার দিকে। সেখানেতে সেই গ্রামে যাওয়ার পর তারা গাড়ি থেকে নেমেছেন, মানুষজনের সঙ্গে কথা বলছেন। গ্রামের প্রায় যার সঙ্গেই কথা বলছেন বেশিরভাগ জন বলছেন যে আমি একটা অমুক রাজনৈতিক দলকে ভোট দেব। তো প্রণয় রায়ের দীর্ঘদিনের অভিজ্ঞতার, তার কান চোখ সেগুলো সাধারণ মানুষের থেকে অন্য বেশি কিছু শোনে বা বেশি কিছু বোঝে বা বেশি কিছু দেখে, তার ফলে তার মনে হচ্ছে কোথাও যেন একটা তাল কাটছে, সুর কাটছে, যা বলছেন মানুষজন তা যেন ঠিক মনে হচ্ছে না যে ঠিক কথা বলছে। তখন তিনি তার সঙ্গীদের বলেন যে একটু এগিয়ে যান, আমি আসছি। তারপরে তিনি সুটবুট পরে একটা দাওয়ায় বসে পড়েন এবং তাদের সঙ্গে গল্প করতে আরম্ভ করেন। তারপরে জল চেয়ে খান, চা চেয়ে খান। এইভাবে কিছুটা পাঁচিল ভেঙে যাওয়ার পর দুপক্ষের মধ্যে গ্রামবাসীরা তাকে জানান যে আসলে তারা যে রাজনৈতিক দলের কথা বলেছিলেন ভোট দেবেন, তাদের দেবেন না তাকে, তারা অন্য একটি রাজনৈতিক দলের কথা বলেন, তাকে ভোট দেবেন। তখন প্রণয় রায় জানতে চান যে তাহলে আগে ওই কথা বললেন কেন? তখন তারা বলেন যে আপনাদের দেখে, যেরকম আপনাদের পোশাক আশাক, গাড়ি টাড়ি চড়ে এসে যেভাবে কথা বলছিলেন, তাতে আমাদের মনে হয়েছিল আপনারা বোধহয় ওই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, তাই আমরা বলেছিলাম। এটা ভারতবর্ষ। ফলে এই সমস্ত মাথায় রেখে এক্সিট পোলের কতটা সিস্টেমেটিকভাবে বিশ্লেষণ হয়, কতটা সেই মেথোডোলজি মেনে চলা হয়, এটা নিয়ে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। বেশিরভাগ এক্সিট পোল, যেমন দেখুন দু একটা এক্সিট পোল নিয়ে খুব হাসাহাসি চলছে। হরিয়ানায় 10টা আসন কোনো একটি সংস্থা তাদের এক্সিট পোলে, সেখানে 19টা আসনে জিতিয়ে দিয়েছে একটি দলকে। আবার এরকমই সম্ভবত হিমাচল প্রদেশ, সেখানে 4টি লোকসভা আসন, সেখানে প্রায় 8টা আসন দিয়ে দেওয়া হয়েছে একটি রাজনৈতিক দলকে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যখন শুনছেন, আপনি যখন এক্সিট পোলের তথ্যটা কানের মধ্যে দিয়ে একদম ভেতরে ঢোকাচ্ছেন, তখন ঠিক আছে আপনি উইশফুল থিঙ্কিং হতে পারে, যে দলকে ভোট দিয়েছেন বা যে দলকে সমর্থন করেন বা যে দলকে সরাসরি রাজনীতি করেন, সেই দলের একেবারে আসনের পর আসনে জিতে যাক সেই দলের একেবারে চূড়ান্তভাবে জিত হোক। ঠিক আছে, এই ভাবনায় এই কোথাও কোনো রকম দোষ নেই। কিন্তু ওই যে বললাম,
যারা সেই তথ্য দিচ্ছেন তাকে কিন্তু আপনার প্রশ্ন করার অধিকার রয়েছে যে আপনার মেথডটা কি, কোন সিস্টেমে আপনি অ্যানালিসিস করলেন, এগুলো কিন্তু জানার অধিকার আপনার রয়েছে। যেমন দেখবেন বেশিরভাগ এক্সিট পোল যারা করেন সেই সংস্থাগুলো বলেন যে সারা ভারতবর্ষে যতগুলো লোকসভা কেন্দ্র রয়েছে সব কটাতে আমরা সমীক্ষা চালিয়েছি। আচ্ছা বলুন তো, খুব প্রয়োজন হয় এগুলো? ভারতীয় রাজনীতিতে যে তারকা প্রার্থী বলে একটা কথা আছে, যেমন আপনি ভেবে দেখুন, আপনি কি মনে করেন বারাণসীতে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাঁড়িয়েছেন, যে কেন্দ্র থেকে তিনি লোকসভা নির্বাচন লড়লেন, সেখানে খুব প্রয়োজন আছে সমীক্ষা চালানো? ফল সম্পর্কে কারুর কোথাও কোনো রকম সন্দেহ আছে? হ্যাঁ, বিরোধী দলে যারা থাকবেন তারা তো ছাড়বেন না, তারা চেষ্টা করবেন, তারা বলবেন, তারা দাবি করবেন জিতবেন, সেগুলো তো রাজনীতির কথা। কিন্তু এক্সিট পোল চালানোর সেখানে কোনো রকম প্রয়োজন আছে? এইরকমই ভারতবর্ষে বহু কেন্দ্র রয়েছে। যেমন পশ্চিমবঙ্গে একসময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন লোকসভা নির্বাচন লড়তেন, দক্ষিণ কলকাতা কেন্দ্রটা তার সঙ্গে জড়িয়ে গেছিল তার নামের সঙ্গে। এরকম পশ্চিমবঙ্গে বহু নাম আছে। গনি খান চৌধুরী, একসময় মালদা মানে গনি খান চৌধুরী। বাসুদেব আচারিয়া, সিপিআইএম, একসময় বাঁকুড়াতে তিনি দাঁড়ানো মানে বাঁকুড়ার বাসুদেব আচারিয়া। এরকম অজস্র নাম আছে। এখনও যারা সম্প্রতি নির্বাচনে লড়ছেন তাদের মধ্যে এরকম নাম বহু বহু রয়েছে, আপনারা সবাই জানেন। ওগুলো আর বলে তালিকা দীর্ঘ করার কোনো মানে হয় না। এগুলো যদি এক্সিট পোল থেকে বাদ দিয়ে দেওয়া হয়, অনেকে বলছেন যে ইনোভেটিভ ওয়েতে কোন কেন্দ্রগুলোতে লড়াই খুব জোরদার, কোন কেন্দ্রগুলোতে রাজনৈতিক যে টানাপোড়েন সেগুলো খুব তীক্ষ্ণ, কোন কেন্দ্রগুলোতে সাম্প্রতিক সময় এমন কি ঘটনা ঘটেছে যেগুলো নির্বাচনে একটা ফলে প্রভাব ফেলতে পারে, মানুষের মনে প্রভাব ফেলতে পারে। তারপরে যেটা আসছে সুইং কেন্দ্র। প্রতি বছর ভোটার তালিকায় নাম ওঠে, তারপরে গিয়ে নির্বাচনের আগে ভোটার তালিকা প্রকাশিত হয়, সেখানে দেখা যায় যে নতুন ভোটার যুক্ত হয়েছেন। সমাজবিজ্ঞানী বা ভোট বিজ্ঞানীদের মতে এই নতুন ভোটার যারা হন তাদের মধ্যে একটা দোদুল্যমানতা থাকে। তারা খুব আগে থেকে ভেবে ওঠেন না যে কাকে ভোট দেবেন। ওই ভোট দেওয়ার আগে মুহূর্তে অথবা ভোট দেওয়ার আগের দিন তারা একটা মানসিকভাবে স্থির করে ফেলেন। এই সুইং ভোটাররা এছাড়াও একটা বড় অংশ থাকে যারা প্রথমবারের ভোটার নন, তাদের মধ্যেও একটা অংশ থাকেন অত মাথা ঘামান না, রাজনীতি নিয়ে কচকচে তাদের পছন্দ হয় না, ভোট তারা দেবেন, কোনো একটা রাজনৈতিক দলকে দেবেন, খুব কম সংখ্যকই এদের মধ্যে নোটায় দেন। তারাও ওই ভোট যত এগিয়ে আসে তার কিছু আগে মনস্থির করেন কাকে ভোট দেবে। এই সুইং ভোটাররা যেসব কেন্দ্রে ওই যেগুলো বললাম ওই বিষয়গুলোর সঙ্গে এই ধরনের ভোটারের সংখ্যা জুড়ে যায় বা থাকে, সেখানে এক্সিট পোলটা চালালে ওই সমস্ত যে কেন্দ্রগুলো একেবারে নিশ্চিত হয়ে আছে তা সেগুলোকে বাদ দিয়ে তাহলে ডেটা সংগ্রহ করা এবং সেটাকে অ্যানালিসিস করা, তাকে সিস্টেমেটিক ওয়েতে এগিয়ে নিয়ে যাওয়া, এর জন্যে অনেকটা সময়ও পাওয়া যায়, অনেকটা অর্থও বাঁচে। এবং যেটা মনে করা হচ্ছে যে ওই যে বললাম পূর্বাভাস কখনো মিলছে কখনো মিলছে না, তার কারণগুলোও বললাম যে ভারতবর্ষের মতো দেশে কেন এইগুলো মেলানো অত্যন্ত কঠিন, তবু তার কিছুটা কাছাকাছি যাওয়া যায়। ফলে এবার থেকে যখন এক্সিট পোল দেখবেন তখন এই বিষয়গুলো যদি মাথায় রাখেন তাহলে দেখবেন যে যারা এক্সিট পোল করছেন তারাও একেবারে মেথড মেনে সিস্টেমেটিক্যালি একটা তথ্য আপনার সামনে হাজির করার চেষ্টা করবে। তবে হ্যাঁ, এটাও ঠিক যে পূর্বাভাস, এস্টিমেট বা এক্সিট পোল যাই বলি, এগুলো আবার মেলার
উদাহরণও ভরি ভরি রয়েছে, অতীতেও মিলেছে, আগামী দিনেও মিলতে পারে, এবারেও যে এক্সিট পোল হয়েছে সেটাও মিলে যেতে পারে। কিন্তু যদি যে বিষয়গুলো বললাম সেগুলো মাথায় রেখে না করা হয়, তাহলে আমাদের বাংলায় দুটো কথা আছে দেখবেন। একটা হচ্ছে কাক উড়ে গেল আর তালটা পড়ল, অর্থাৎ কাকতালীয়, সেভাবে মিলে যেতে পারে। আর একটা কথা হচ্ছে যেটা আমরা বলে থাকি, ঝড়ে বক মরল, ওঝার কেরামতি বাড়ল। এগুলো কিন্তু আমাদের প্রাত্যহিক অভিজ্ঞতা থেকে, জীবনের অভিজ্ঞতা থেকে এই বচনগুলো তৈরি হয়েছে। এগুলোর পেছনে কোনো ধোঁয়াশা বা কোনো মন গড়া কিছু নেই। দেখবেন আমাদের জীবনে আমরা এইগুলো সবাই কিছু না কিছু অভিজ্ঞতা আমাদের রয়েছে। এইসব কথা শুনে আপনাদের মনে হতে পারে তাহলে স্যাম্পল সাইজ কি গুরুত্বপূর্ণ নয়? অবশ্যই গুরুত্বপূর্ণ। স্যাম্পল সাইজটা যদি বাড়ানো যায়, যেটা বললাম যে বিভিন্ন স্তরকে যদি যুক্ত করা যায়, তাহলে যে তথ্যটা পাওয়া যায় সেই তথ্যর উপর বিশ্লেষণ করলে ফলটা অনেকটাই বাস্তবের কাছাকাছি যেতে পারে। আবার ধরুন ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি, শুধু এই যে পার্থক্যগুলো বললাম তা নয়, ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতিও একটা পার্থক্যের বড় কারণ। তার কারণ হচ্ছে, যদি সমাজবিজ্ঞানীরা যারা এই ধরনের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করে থাকেন এবং যাদের পাণ্ডিত্য নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই, এরকম পণ্ডিতরা বলছেন যে যদি দুটো দলের মধ্যে লড়াই হয়, নির্বাচনী লড়াই, যে সমস্ত কেন্দ্রে ধরুন স্ট্রেট ফাইট বলি আমরা, সেখানে তথ্য সংগ্রহ করা এবং সেটাকে বিশ্লেষণ করা অনেক বেশি সহজ হয়। কারণ সেখানে দুটো প্রতিপক্ষ। আর যদি সেখানে সেই সমস্ত বিধানসভা কেন্দ্রে বা লোকসভা কেন্দ্রে যেখানে 3 বা 4 জন প্রার্থী রয়েছেন, 4 জনের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতাটা অত্যন্ত কড়া, একেবারে আমরা যেটা বলি নেক টু নেক লড়াই, 3 বা 4 প্রার্থী থাকা কেন্দ্রে এইরকম হয়, তাহলে সেটা আরও অনেক কঠিন হয়ে যায়। কারণ সেখানে একজন বা দুজন ব্যক্তির ওপর শুধু তথ্য সংগ্রহ করে বা সম্পর্কে তথ্য সংগ্রহ করে, বা মানুষ কি ভেবেছেন, মানুষ তাদের ভোট দিয়েছেন কিনা, এই ধরনের লিডিং কোয়েশ্চেন ফেলে সেখান থেকে তথ্য জোগাড় করাটা কঠিন হয়ে যায়। কারণ তখন 3 বা 4 জনের ক্ষেত্রে সেটা করতে হয়। এর সঙ্গে আর একটা কথা তারা বলছেন, যেটা ভারতীয় রাজনীতিতে এখন খুব সমাজ মাধ্যম থেকে সংবাদ মাধ্যম সর্বত্র একটু হাসাহাসি চলে, সেই আয়ারাম গয়ারাম। অর্থাৎ আজ এই দলে আছেন তো কাল ওই দলে, আবার ওই দলে আছেন তো পরশুদিন আর এক অন্য দলে, অথবা যে দল ছেড়ে গেছিলেন সেখানে ফেরত চলে এলেন। খুব বেশি দূর যেতে হবে না, আমাদের 21-এর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের ছবিটা মনে পড়ছে। আর এই সাম্প্রতিক যে নির্বাচন শেষ হলো, এইবারে একটু মহারাষ্ট্রের দিকে তাকিয়ে দেখুন। মহারাষ্ট্রেও একই ব্যাপার, কখন কে কোন দলে কোথায় ছিলেন, কোথায় চলে এসছেন, আবার কোথায় গেছেন, মানুষের গুলিয়ে যাচ্ছে। আর আরও একটা বড় উদাহরণ হচ্ছে বিহার। বিহারের 5 বারের মুখ্যমন্ত্রী, জেডিইউ প্রধান নীতিশ কুমারের দিকে তাকান একবার, দেখুন কি অনায়াসে যাতায়াত তার এক দল থেকে আরেক দলে, আরেক দল থেকে আরেক দলে। বিশ্লেষকরা বলছেন যে এই রকম যে সমস্ত রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি এই ধরনের, বা যে সমস্ত কেন্দ্রে, ধরুন গোটা রাজ্যে হলো না, কয়েকটা কেন্দ্রে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে দলবদলু রয়েছে এরকমভাবে, সেক্ষেত্রেও তথ্য সংগ্রহ করা অত্যন্ত কঠিন কাজ হয়ে যায়। ফলে অনেকেই বলছেন যে এই যে এক্সিট পোল বলা হচ্ছে যেটাকে, সেখানে যখন যারা এক্সিট পোল করছেন তারা জানাচ্ছেন, কেউ কেউ জানাচ্ছেন এত ভোট শেয়ার,
অমুক দলের এত ভোট শেয়ার, অমুক দলের এতগুলো আসন পাওয়ার সম্ভাবনা। কিন্তু কি মেথডে তারা করেছেন, কিভাবে তথ্য সংগ্রহ হয়েছে, সে সম্পর্কে তারা কিছু জানান না। সেখানে আমরা অন্ধকারেই থেকে যাই। এইটা অত্যন্ত জরুরি সমাজবিজ্ঞানীদের মতে, যে মেথডটা জানানো, কিভাবে তথ্য সংগ্রহ করা হলো। তা না হলে তারা সরাসরি বলছেন যেটাকে এক্সিট পোল না বলে এস্টিমেট পোল বলা উচিত। অর্থাৎ ওই যে দেখবেন বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে অতিথিদের নিমন্ত্রণ করা হয়, তাদের খাওয়া দাওয়ার জন্য একটা এস্টিমেট করা হয় কোনটা কত কী লাগবে। এটাও তারা অনেকটা বলছেন এস্টিমেট পোল বলা যেতে পারে, যে একটা সংস্থা তারা এস্টিমেট করে নিচ্ছেন যে এই দল এতগুলো পেতে পারে, ওই দল এতগুলো পেতে পারে, অমুক হারতে পারেন, তমুক জিততে পারে। ফলে এটাকে ঠিক এক্সিট পোল বলার জায়গা থাকে না যখন মেথড সম্পর্কে ধোঁয়াশা থাকে। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমাদের দেশে যেমন আইন রয়েছে রাইট টু ইনফরমেশন, ফলে আমি যখন কোনো ইনফরমেশন পাচ্ছি, এটা একটু মাথায় রাখবেন, তখন আমার এই রাইটটা মনে রাখা দরকার যে আমি যে ইনফরমেশনটা পাচ্ছি সেটা কতটা সঠিক, সেটা কতটা মেথড মেনে, কতটা সততার সঙ্গে আমাকে দেওয়া হচ্ছে। কারণ এখানে আবার একটা অন্য বিষয় রয়েছে, সেটা হচ্ছে আপনি যেখানেই, সেটা সমাজ মাধ্যম থেকে শুরু করে যে কোনো সংবাদ মাধ্যমে এই ইনফরমেশনগুলো আপনি যে পাচ্ছেন তার বিনিময় কিন্তু আপনি অর্থ দিচ্ছেন। কারণ আপনাকে নেট খরচ করতে হচ্ছে যদি আপনি মোবাইলে এগুলো দেখেন, টেলিভিশনে যদি দেখেন তার জন্য আপনাকে চ্যানেলগুলো নেওয়ার জন্য অর্থ খরচ করতে হচ্ছে। আর প্রিন্টেড মিডিয়া অর্থাৎ যে খবরের কাগজ যাকে আমরা বলি, সেগুলো থেকে যদি আমি এটা সংগ্রহ করি তাহলে আমাকে পয়সা দিয়ে সেই কাগজটা কিনতে হচ্ছে। অতএব আমার কিন্তু নাগরিক হিসেবে অধিকার থাকছে যে এই বিষয়গুলো ধোঁয়াশা না রেখে সম্পূর্ণভাবে জানার।